Friends, welcome our English class. Today I am going to discuss about an important topic, that is punctuation. You know, when we write down in answer script, we have to use some punctuation marks. So you should know the correct rules of using a punctuation in your answer script. So ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে ক্যাপিটালাইজেশন নিয়ে কথা বলেছিলাম। ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন দুটো কিন্তু একটা আরেকটার সাথে জড়িত। তুমি যখন ক্যাপিটালাইজেশন ব্যবহার করবে তখন তোমাকে পাঞ্চুয়েশন ব্যবহার করতে হবে। পাঞ্চুয়েশন মানে বিরাম চিহ্ন, বাংলায় বলা হয় বিরাম চিহ্ন, আর ইংলিশে পাঞ্চুয়েশন। তো তোমরা জানো যে অর্থবোধক সেন্টেন্সে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ। এই পাঁচটা সেন্টেন্সের ভিতরে তিনটা সেন্টেন্স যখন আমরা লিখব, যেমন অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এই তিনটা সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ ব্যবহার, ফুল স্টপ। আর যখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স লিখব, ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে কি হবে? সাইন অফ ইন্টারোগেশন, মানে প্রশ্নোত্তর চিহ্ন। আর যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখব তখন সেটা কিন্তু সাইন অফ এক্সক্লেমেশন, মানে বিস্ময়বোধক চিহ্ন তোমাদের ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো মনে রাখবে। তো পাঞ্চুয়েশন কিন্তু অনেক রুলস আছে, কিন্তু তোমাদের পরীক্ষায় পারার জন্য কিছু কিছু নিয়ম যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমার পরীক্ষায় খুব সহজেই এই 5 মার্ক পরীক্ষায় পেতে পারো। এই যে রুলসগুলো আসলে তোমাদের দরকার, সেই রুলসগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো আমি একটু বললাম যে সেন্টেন্সের কোন সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে। এরপর তোমরা যদি দেখো যে আমাদের পরীক্ষায় যে জিনিসগুলো সবচেয়ে বেশি দেওয়া হয়, যেমন ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ইউজটা কিন্তু প্রায় পাঞ্চুয়েশন ব্যবহার করা হয়। তো তোমাদের কিন্তু জানতে হবে যে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব, এই দুইটা জিনিস। এই সবসময় মনে রাখবে যে রিপোর্টিং ভার্বের অংশ থাকবে ইনভার্টেড কমার বাইরে, আর রিপোর্টেড স্পিচের অংশ থাকবে ইনভার্টেড কমার ভিতরে। যেমন তোমরা দেখো, রিনা said to me, you are my brother. এখন খেয়াল করো, একচুয়ালি খেয়াল করো, রিনা said to me, you are my brother। এই সেন্টেন্সে এই সেই হলো রিপোর্টিং ভার্ব, আর এই যে অংশটা you are my brother, এটা রিপোর্টেড স্পিচ। এই সেন্টেন্সটাকে যখন আমরা কারেকশন করব তখন অনেক জিনিস, অনেকগুলো পাঞ্চুয়েশন চলে আসবে। যেমন দেখো, যেহেতু রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচ থাকবে ইনভার্টেড কমা ভেতরে। কেমন দেখো, এটা ইনভার্টেড কমা ভেতরে। আবার ইউ আর মাই ব্রাদার, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি বসে? আমি একটু বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেওয়া হলো ফুল স্টপ। এখন এইটা হলো রিপোর্টিং ভার্বের অংশ। মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বের অংশ থাকবে ইনভার্টেড কমা বাইরে, আর রিপোর্টেড স্পিচের অংশ থাকবে ইনভার্টেড কমা ভিতরে। এখন এই যে দুইটা অংশ, এই দুইটা অংশ আলাদা করার জন্য এখানে একটা কমা দিতে হবে। এবার মনে রাখবে, যদি তোমার রিপোর্টিং ভার্বের অংশ রিপোর্টিং স্পিচের অংশের আগে থাকে, তাহলে সকল সেন্টেন্সের ক্ষেত্রে এই রিপোর্টিং ভার্বের অংশ আর রিপোর্টিং স্পিচের অংশের মাঝখানে কমা বসবে। কিন্তু তোমরা অনেক সময় দেখবে যে রিপোর্টিং ভার্বের অংশ রিপোর্টিং স্পিচের অংশের পরে থাকে, তাহলে রিপোর্টিং স্পিচের অংশ আগে থাকে। তাহলে রিপোর্টিং স্পিচের অংশ যদি আগে থাকে, সেক্ষেত্রে কিন্তু সকল সেন্টেন্সের ক্ষেত্রে দুই অংশের মাঝখানে কমা দেওয়া যাবে না। যেমন তোমরা একটা জিনিস দেখো, Where are you going? He said to me. এখন দেখো, এখানে রিপোর্টিং ভার্বের অংশ শেষে, কারণ সেই হলো রিপোর্টিং ভার্ব।
আইটা রিপোর্টিং হবে সাবজেক্ট, এটা রিপোর্টিং হবে অবজেক্ট। তাহলে এটা হলো রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ থাকবে ইনভার্টেড কমা মেথডে। এখন কি আসবে? ইনভার্টেড কমা দিলাম, এই ইনভার্টেড কমা। এখন এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন? এটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, আর ডব্লিউএস ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব আছে। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়। আবার এই সেন্টেন্স মানে কিছু একটা জানতে চাওয়া হয়েছে, যেমন হোয়ার আর ইউ গোয়িং, মানে তুমি কোথায় যাচ্ছ। তাহলে যে সেন্টেন্স মানে কোনো কিছু জানতে চাওয়া সেটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে বসবে কোশ্চেন মার্ক। এখন আমরা কি জানি? এই ইন্টারোগেটিভ এটা রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্ব, এই মাঝখানে কমা ব্যবহার করতে হয়। কিন্তু তুমি যদি এখানে কমা ব্যবহার করো তাহলে এখানে দুটো পাঞ্চুয়েশন হয়ে গেল, আর দুটো পাঞ্চুয়েশন কখনো একসাথে বসতে পারে না। এখন কথা হলো, যদি আমি কমা ব্যবহার করে কোশ্চেন মার্ক ব্যবহার না করি, যদি কোশ্চেন মার্ক ব্যবহার করে না করি, তাহলে এই সেন্টেন্সটার কোনো অস্তিত্বই থাকবে না, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবেই না। সেক্ষেত্রে এই সাইন অফ ইন্টারোগেশন মানে কোশ্চেন মার্কটার গুরুত্ব অনেক বেশি কমার চেয়ে, আর এই জন্য এখানে কমা হবে না। সুতরাং মনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব যদি পরে বসে আর রিপোর্টেড স্পিচ যদি আগে বসে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এই দুই অংশের মাঝখানে কোনো কমা বসবে না, কিন্তু অন্য সকল সেন্টেন্সের ক্ষেত্রে কমা বসবে। যেমন টু দ্য ওয়ান, টু দ্য ওয়ান, এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। হি সেড টু, এখানে এটা রিপোর্টেড স্পিচের অংশ আর এটা রিপোর্টিং ভার্বের অংশ, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কমা বসে। এখন মনে রাখবা, যেমন আরেকটা উদাহরণ দেখো, খেয়াল করো যে যদি কোনো সেন্টেন্সে সম্বন্ধবাচক অ্যাড্রেসিং ওয়ার্ড থাকে, সেই অ্যাড্রেসিং ওয়ার্ড যদি সেন্টেন্সের শুরুতে থাকে তারপরে, আর অ্যাড্রেসিং ওয়ার্ড যদি সেন্টেন্সের শেষে থাকে তার আগে, এবং অ্যাড্রেসিং ওয়ার্ড যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তার দুই পাশে কমা। যেমন হি সেড টু মি, সে আমাকে বলেছিল স্যার, স্যার you are very tired. সে বলেছিল যে স্যার ইউ আর ভেরি টায়ার্ড। এখানে এই স্যার হচ্ছে অ্যাড্রেসিং ওয়ার্ড। এই অ্যাড্রেসিং ওয়ার্ড যেহেতু সেন্টেন্সের শুরুতে বসবে, তারপরে কমা হবে। এখন এই অ্যাড্রেসিং ওয়ার্ডটা যদি সেন্টেন্সের পরে বসতো, তাহলে তার আগে কম বসতো, আর মাঝখানে বসে দুই পাশে কম বসতো। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে অ্যাড্রেসিং ওয়ার্ড। এখন এই যে অ্যাপোজিশন, অ্যাপোজিশন যেমন অ্যাপোজিটিভ হলো এমন কিছু ওয়ার্ড যখন দুটো নাম পাশাপাশি বসে একই ব্যক্তি বোঝায়, তখন দ্বিতীয় নামটাকে পূর্ববর্তী নামের অ্যাপোজিটিভ বলা হয়। এই অ্যাপোজিটিভ আলাদা করার জন্য কমা বসে। যেমন he said to me, Rohim first boy of class 9 is a good boy. এখন খেয়াল করো, এই যে রহিম আর ফার্স্ট অফ ক্লাস 9 যদি একই ব্যক্তি হয়, তাহলে এই দুটো জিনিস কিন্তু একই ব্যক্তিকে বোঝাবে। সেক্ষেত্রে এটি বলা হয় অ্যাপোজিটিভ। এই ক্ষেত্রে দুই পাশে কম হবে। এরপর যদি তোমরা কানেক্টর ব্যবহার করো, সেই কানেক্টর সেন্টেন্স থেকে আলাদা করার জন্য